হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 থার্ড সেমিস্টারের পক্ষ থেকে যে পর্ষদের থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছিল, মডেল কোশ্চেন পেপার সেমিস্টার 3 সেই সলিউশনটা নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে সেমিস্টার 3 পর্ষদের যে সলিউশন 35টা প্রশ্নের সম্পূর্ণ সমাধান করব এবং বোঝানোর চেষ্টা করব যে এই প্রশ্নও 1 ঘন্টাতে হতে পারে নাকি পারে না স্যার। পর্ষদের কোশ্চেন তো তাহলে মনে হয় একটু কঠিন হবে, তাহলে মনে হয় একটু সময় লাগবে, কিন্তু সেই বিষয়গুলো একটু মানে ভুলগুলো একটু শুধরে দেওয়ার চেষ্টা করবে এবং যাতে তোমরাও পরীক্ষার হলে ভুলগুলো না করো বা যেসব মিস্টেক্স গুলো করো সেইগুলো যাতে না করো সেই বিষয়টা কিন্তু মাথায় রাখবো। তো আমরা আজকে আলোচনা করছি পর্ষদ স্যাম্পল পেপার। হেডলাইন দিতে হবে, এটা খুব সুন্দর হবে। ভিডিও বুঝতে পারলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে, আর বুঝতে না পারলে অতি অবশ্যই কমেন্ট করবে। যদি কমেন্ট করো তাহলে অবশ্যই উত্তর পাবে, যদি না বুঝেও কমেন্ট না করো তাহলে নিজের ক্ষতি। তো এখানে 6টা সেকশন থাকবে, যেগুলো আমি রায়মার্টিনের সলিউশনে বলে আসছি, নতুন করে বলবার মতো কিছু নেই। তোমরা যারা রায়মার্টিনের সলিউশনটা দেখছো না তাদের জন্য একটা আলাদাভাবে প্লেলিস্ট বানানো হয়েছে, সেটা লক্ষ্য করো, প্রত্যেকটাই পেয়ে যাবে। মডেল কোশ্চেন পেপার 1 2 3 4 5 6 সমস্ত কিছুই পেয়ে যাবে। ওকে, চলো। তো সেকশন এ, 6টা সেকশন আছে, এ থেকে এফ অব্দি। প্রথম প্রশ্ন, চলো স্টার্ট করো। আর তোমরাও দেখো যে 1 ঘন্টার মধ্যে পেপারটা দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না। ওকে, দেখো। ক্যাপিটাল কিউ আধানকে কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি আধান কিউ ড্যাশ কে একবার ঘোরানো হলে কৃতকার্যের মান অবভিয়াসলি 0, কারণ সেখানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট একটাই এবং বিভব পার্থক্য থাকে না। আর বিভব পার্থক্য থাকে না বলে কিন্তু কৃতকার্যটাও কিন্তু 0। এটা হচ্ছে রিজন। 2 নম্বর, Q1 প্লাস Q2 যদি Q হয় তাহলে Q1 বাই Q এর অনুপাত কত হবে, যাতে একটি নির্দিষ্ট দূরত্বে Q1 Q2 কে রাখা হলে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ হয়। যদি একটা ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জ থাকে এবং তাকে ডিস্ট্রিবিউট করা হয় দুটো ভাগে, একটা হচ্ছে ধরো Q1, একটা হচ্ছে ধরো Q2, তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে এবং তাদেরকে যদি একটা সার্টেন ডিস্টেন্স দূরে রাখা হয় Q1 আর Q2 কে, সার্টেন একটা ডিস্টেন্স, সেটা কত ডিস্টেন্স দূরে সেটা বলা নেই, বলার দরকারও নেই। যদি এইভাবে রাখা হয় তাহলে এদের মধ্যে এফটা ম্যাক্সিমাম হবে যদি এটা জেনে রাখো, যদি Q1 আর Q2 পরস্পর ইকুয়াল হয়ে যায়। অর্থাৎ এই যে ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জ, এটাকে যদি 50% করে ডিস্ট্রিবিউট করি, অর্ধেক দুটোতেই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বলটা সর্বোচ্চ হয়। এটা জেনে রাখো, অনেক রকম ভাবে কোশ্চেনটা দিতে পারে। এখানে তোমাকে কোশ্চেনটা দিয়েছে ক্যাপিটাল Q1 বাই Q, অর্থাৎ মূল যে চার্জটা আছে এটাকে কিউ ধর নাও, ছোটদের কিউ, সেটাই বলা আছে যেহেতু। তো এই অনুপাতটা বার করতে বলেছি, তাহলে এই অনুপাতটা কত হবে, Q1টা কত হবে না কিউর অর্ধেক, বললাম একটু আগে আমি, তাহলে এটার মানটা হয়ে যাবে হাফ মানে হচ্ছে 0.5। এমনিও থাকতে পারে প্রশ্নটা, কিংবা Q1 বা Q1 ডিভাইডেড বাই Q2 এই রেশিওটাও জিজ্ঞেস করতে পারে। তাহলে এই রেশিওটা কত হবে এটাও বলে দিলাম সাথে সাথে, এই রেশিওটা হতো 1। ওকে, তাহলে এটা 0.5, অর্থাৎ অপশন নাম্বার ডি, বোঝা গেল। নেক্সট 3 নম্বর প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে যে আর রোধের একটি বর্তনীকে n সংখ্যক অনুরূপ কোষের সঙ্গে যুক্ত করা হলেও কোষগুলি শ্রেণী বা সমান্তরালে যেভাবে যুক্ত করা হোক না কেন, উভয় ক্ষেত্রে বর্তনীর মধ্য দিয়ে সমান তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে তবে প্রত্যেক কোষের অভ্যন্তরীণ রোধ যদি আর হয়, তাহলে আর বড় হাতের আর এর মধ্যে সম্পর্ক কোথায়। ওকে, এটা আমি ডিরেক্টলি বলে দিতে পারি যে আর ইজিক্যাল টু স্মল আর, সেক্ষেত্রে কিন্তু সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যায়। এটাও মানে একটা থিওরিটাকে তুলে পড়ে, থিওরিতে তোমাকে এখানে ব্যাখ্যা করতে বলবে না যে দেখাও যে স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর হলে এন সংখ্যক কোষকে শ্রেণীতে রাখি বা সমান্তরালে রাখি সেম অ্যামাউন্ট অফ কারেন্ট প্রবাহিত হয়, দেখাও। এটা তো বলতে পারবে না, কারণ এটা এমসিকিউ। তাহলে ওইটাকে ধরে একটা প্রশ্ন এখান থেকে ক্রিয়েট করা যেতেই পারে। আমার কথাটা আশা করি বোঝাতে পারলাম। যদি এটা প্রুফ চাও তাহলে বইটা একটু দেখবে, কারণ এখানে আমি ব্যাখ্যা করতে বসাইনি, এখানে আমি তোমাদেরকে সলিউশনটা করতে বসিয়েছি, এখানে আমি ব্যাখ্যা করতে বসাইনি। তাহলে এটা কিন্তু থিওরিটা একটু দেখতে হবে, বইটা একটু পড়তে হবে। যেমন এটার যদি আমি থিওরিটা এখন এক্সপ্লেন করি তাহলে কিন্তু 1 ঘন্টা ভিডিওটা সম্ভব না। পরিষ্কার কথাবার্তা ভাই, যারা পড়াশোনা করেছো তাদের জন্য ভিডিওটা, যারা পড়ানি তারা অ্যান্সারগুলো মুখস্থ করে যাও, যদি আসে তাহলে ঠিকঠাক মনে রেখে বসিয়ে নেবে। যেমন এটাই আমি যদি করতে যাই তাহলে এটা কিন্তু হবে না। যেমন আমি যদি বলি এখানে এফ ইজিক্যাল টু যে মানটা বার করবে কে Q1 Q2 বাই আর স্কয়ার, তারপর এটা করতে হবে ডিএফ বাই ডিকিউ, সেটাকে 0 করতে হবে। কেন 0 করতে হবে? বিকজ কোনো একটা জিনিসের ম্যাক্সিমাম বা মিনিমাম তখন বলতে পারি যদি তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন 0 হয়।
এইভাবে কিন্তু করতে হবে। তাহলে এটা আমি করতে যাব না ডাইরেক্ট উত্তর করব? এটা করতে গেলে তাহলে আমাকে বই মানে বইয়ের বইয়ের জিনিসটাকে তুলে ধরতে হবে, এটা সম্ভব না। এই ধরনের সলিউশন বা এই ধরনের এক্সপ্লেনেশন তুমি আমার কাছ থেকে বা তোমরা আমার কাছ থেকে আশাই করো না, পরিষ্কার কথা। স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, হুইচ ইজ অপশন নাম্বার সি। আর হ্যাঁ, প্রথমেই একটা জিনিস বলে দিই, প্রথম তো না, অনেকক্ষণ পড়ানো হলো। তোমাদের কিন্তু এই পর্ষদের যে কোশ্চেন্স গুলো আছে সেখানে কিন্তু বেশ কতগুলো কিন্তু কোশ্চেন ভুল দেওয়া আছে, ভুল। ইয়েস, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা কি বলে এটাকে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, বাংলাটা করে নিও। সেইখানের বই, সেখান থেকে প্রকাশিত একটা বই, যেটা একটা স্যাম্পল পেপার, যেটার ভিত্তিতে একটা 11 বা 12-এর ছেলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সেমিস্টারের ছেলে মেয়ে নিজে প্রিপারেশনটাকে প্রস্তুত করছে, সেখানেও কিন্তু বলদ দেখতে পেয়েছি। আমার চোখটাই এরকম না, ওদের কাজটাই ভুল করা, ভগবান জানে, আমি জানি না। বাট দ্য ফ্যাক্ট ইজ আমি ভুল পেয়েছি, আমি ভুল বলবো, আমি ভুল ভিডিওতে তুলে ধরবই, কিছু করার নেই। সেটা ছায়া হোক, মায়া হোক, রাইমার্টিন হোক, পর্ষদ হোক, আর চেয়ে অন্য কিছু বই হোক, বইয়ের যখন প্রশ্ন ওঠে এবং সেটাও যদি ফিজিক্স সাবজেক্টটা হয়, ভুল পেলে তো বলতেই হবে, কোনো প্রশ্নই নেই। চলো ফোর্থ কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন। দূর ছাই, পাতাটাও পাল্টাচ্ছে না। 4 নম্বর প্রশ্ন দেখো। হ্যাঁ, এইটাও একটা ভালো প্রশ্ন, এটাও ভালো প্রশ্ন তো বটেই, এবং ভালো প্রশ্নের সাথে সাথে বিষয়টা হলো যে কি বলো না, বিষয়টা হলো যে এটা কিন্তু একটা থিওরিটিক্যাল প্রশ্ন। এটাও r1 alpha 1 প্লাস r2 alpha 2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। যাই হোক, এটা হয় তুল্য আলফার মান। আচ্ছা, যদি এটা বিশ্বাস না হয় বা যদি এটা ভরসাযোগ্য না হয়, তাহলে আমি তোমাদের এটার এক্সপ্লেনেশন বলবো যে বই পড়ো, বুক পড়ো। যাই হোক, এটা একটা উৎসব পার হচ্ছে, কিছু মনে করো না। আশা করি মাইকের কোনো অসুবিধা নেই, আওয়াজটা আসছে, কোনো অসুবিধা নেই, কারণ আমার মাইক অসুবিধা নেই। ওই মাইক যতই হোক, এই মাইকটা আমার কাছে আছে, তো আশা করছি তোমরা শুনতে পাচ্ছ। হোয়াট এভার, বাদ দাও। আমি যেটা বলছিলাম, হ্যাঁ, আলফা কি হয়, আলফা হয় অ্যাকচুয়ালি RT মাইনাস R0 ডিভাইডেড বাই তোমার হয়ে গেল R0 ইন্টু ডেল্টা টি। এটা অ্যাকসেপ্ট করবে আশা করি, কথাটা বোঝাতে পারলাম? ওকে স্যার, নো প্রবলেম। এটা হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপমাত্রা, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, সরি রোদ, তাপমাত্রা না রোদ। আর এটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। এবার দুটো তার আছে, এটা ধরো R1 রোদ আর এটা ধরো R2 রোদ। রোদ যেহেতু আলাদা, তাই মোটা পাতলা সবই হতে পারে, লম্বা পেটে সবই হতে পারে, আলাদা আমি বানিয়েছি। এর যে উষ্ণতা প্রসারণ বা উষ্ণতা গুণক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে তোমার আলফা 1, এর হচ্ছে আলফা 2। এবার এই দুটোকে যদি আমি যুক্ত করে দিই, যুক্ত করে দিলে এই দুটোর কিন্তু শ্রেণীতে যুক্ত করেছি কিন্তু, তাহলে এই দুটোর যে রোধ হবে সেটা হবে R1 প্লাস R2, এই টাইপের হয়ে যাবে। আর তার একটা তুল্য আলফা আছে, সেই আলফাটাকে আমি বার করতে চাই, এবং এটা করার ফলে আমার যে চেঞ্জ ইন টেম্পারেচার সেটা হচ্ছে ডেল্টা টি, উষ্ণতার পরিবর্তন ডেল্টা টি। তাহলে আমাদের কাছে যে সূত্র আছে সেই সূত্রটা অনুসারে বলি, এইটা অনুসারে কিভাবে বলবো, আলফা ইজ ইকুয়াল টু ওই উষ্ণতাতে তুল্য রোধ, ওই উষ্ণতাতে তুল্য রোধ কত না, ধরো R1 ড্যাশ নিচে, R2 ড্যাশ নিচে, তাহলে কেবল তাদের যোগ, শ্রেণী তো কেবল তাদের যোগ বিযুক্ত তোমার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে বা পূর্বের উষ্ণতাতে, which is R1 plus R2, ওকে স্যার, ডিভাইডেড বাই R1 plus R2 ইন্টু ডেল্টা টি, অ্যাকসেপ্ট করবে। এবার R1 ড্যাশ মানে আমি লিখতে পারি R1 ইন্টু 1 প্লাস আলফা 1 ডেল্টা টি, ওকে স্যার, প্লাস R2 ড্যাশ মানে R2 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা আলফা 2 ইন্টু ডেল্টা টি, তার সাথে বিযুক্ত আছে, বিয়োগ করা আছে R1 প্লাস R2, ওকে স্যার, নো প্রবলেম, ডিভাইডেড বাই তোমার এখানে R1 প্লাস R2 ইন্টু স্যার ডেল্টা টি, ওকে। তাহলে এবার যদি আমি এই দুটো থেকে কমন নিই, তাহলে হচ্ছে একটা R1 প্লাস R2, আর আরেকটা হচ্ছে কমন নিয়ে পরে R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 ইন্টু ডেল্টা টি, এটা হলো ব্যাপার আমাদের, ওকে। বিযুক্ত R1 মাইনাস R2, ওকে, ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ডেল্টা টি। এবার দেখো এইটা আর এইটা পুরোপুরি কেটে যাবে, ডেল্টা টি অংশটাও কাটবে, একবারে কেটো না, পরের লাইনে কাটবে, আমি তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট, তাই আমি ওই লাইনেই কেটে দিলাম। R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 ডিভাইডেড বাই
আলফা সরি R1 প্লাস R2। ক্লিয়ার, পরিষ্কার? চলো 5 নাম্বারেরটা বলেছে এল বাহু বিশিষ্ট ত্রিভুজাকার লুপের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এল বাহু বিশিষ্ট একটা ত্রিভুজাকার লুপ, তার মধ্যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা হোক, নো প্রবলেম, ভালো করে বুঝে পড়ে যাও। পর্ষদের প্রত্যেকটা প্রশ্ন প্রচন্ড ইম্পর্ট্যান্ট, যদিও ভুল আছে কিছু কিছু প্রশ্ন, কিন্তু যে প্রশ্নগুলো ভুল নেই সেইগুলো তো ভালো আছে, সেই প্রশ্নগুলো একটু দেখে নাও। এটা হলো কত? অপশন নাম্বার সি, এটা হলো অপশন নাম্বার সি। ঠিক আছে, ভিডিও হচ্ছে, হ্যাঁ বিন্দাস হচ্ছে, কোনো অসুবিধা নেই। এর পরের যে প্রশ্ন 5 নাম্বার, সেটা হচ্ছে এল বাহু বিশিষ্ট একটা কি আছে তোমার কাছে? সমবাহু ত্রিভুজ আছে ভাই, সমবাহু ত্রিভুজ আছে, মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এটাও এল, এটাও এল, এটাও এল, এদের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই, সাপোজ কারেন্ট যাচ্ছে আই, সাপোজ কারেন্ট যাচ্ছে আই। এটা এর যদি এরিয়ার কথা বলি আমি, এরিয়ার কথা হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এল স্কোয়ার। ওকে, কোনো সমস্যা নেই আশা করি। এবার বলছে একে বি প্রাবল্যের একটি চৌম্বক ক্ষেত্রে এমনভাবে রাখা হলো যাতে লুপের তল চৌম্বক ক্ষেত্রের দিকে থাকে। লুপের তলটা কোন দিকে আছে? এই তল বরাবর। তাহলে চৌম্বক ক্ষেত্রটা কোন দিক বরাবর আছে? এই তল বরাবর। তাহলে স্যার চৌম্বক ক্ষেত্রটা একটু এঁকে দেখিয়ে দিবেন, তাহলে খুব ভালো হয়। ইয়েস, এঁকে দেখিয়ে দিচ্ছি। চৌম্বক ক্ষেত্র আছে বাবা এইরকম, এই তলেই আছে, এই তলেই আছে, শুয়ে আছে, দুজনে একই তলে লাই করে আছে। আশা করি আর কোনো সমস্যা নেই। এটা হলো আমাদের চৌম্বক ক্ষেত্র। এবার তুমি আমাকে বলো এই চৌম্বক ক্ষেত্র আর এরিয়া ভেক্টর কোন দিকে হবে? এই তলটার এরিয়া ভেক্টর আমি আমার দিক থেকে বলছি, এটা হবে বাইরের দিকে, মানে ডট এইদিকে, এইভাবে ওর এরিয়া ভেক্টরটা আছে এইদিকে। তাহলে এরিয়া ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তাই আমরা অনায়াসে এখানে কি করতে পারবো? টর্কটা বের করতে পারবো। টর্কটা হয়ে যাবে এন এ আই বি, এই হলো ব্যাপার। না বি বা নাইভ যাই বলো, এন পাক সংখ্যা নেই, এটাকে এক ধরে নাও পাক সংখ্যা। এরিয়াটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার হুইচ ইজ এল, আইটা আই আর বিটা বি। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, অ্যান্ড হিয়ার ইজ দ্য অ্যান্সার, অপশন নাম্বার ডি। ভালো করে বুঝবে কিন্তু, জিরো দাগ দিয়ে চলে এসো না, অনেকেই জিরো দাগ দিয়েছে। কেন দিয়েছে? কারণ এগুলোতে জিরোই অ্যান্সার হয় স্যার। 6 নাম্বার, নিয়ন পরমাণুর লব্ধি চৌম্বক ভ্রামকের মান কত হবে? 0। 0, কারণ নিয়ন পরমাণুর চৌম্বক ভ্রামকের মান 0 এই কারণে, কারণ নিয়ন একটা তোমার হচ্ছে অষ্টক পূর্তি হয়ে যায়, তো তাহলে ওর মধ্যে আর কোনো ইয়ে বেঁচে থাকে না। 7 নাম্বার, এটা বলছে যে যদি একটি তড়িৎচালক বলের কম্পাঙ্ক এন হয় তাহলে ক্ষমতার কম্পাঙ্ক কিরকম হবে? দেখো, যদি আমি একটা ভোল্টেজকে ধরি V = V0 sin ওমেগা টি, এবং একটা কারেন্টকে ধরি I = I0 sin ওমেগা টি প্লাস আলফা, আলফা হচ্ছে ওদের মধ্যবর্তী দশা পার্থক্য, সেই দশা পার্থক্যটা কত আমি জানি না, ছেড়ে দেবো ওটাকে। তাহলে আমাদের কাছে P এর মান দাঁড়ায় V × I, রাজি হবে? মানে হচ্ছে V0 sin ওমেগা টি ইন্টু I0 sin ওমেগা টি প্লাস আলফা। এরপর তুমি যদি সাপোজ এরপর তুমি যদি এটাকে এখানে ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে এক কাজ করো, এটাকে ওই sin C sin D করো, sin C ইন্টু sin D, বা অমনি তো হয় না, হাফ নিয়ে নাও, হাফ V0 I0 নিয়ে নাও, এটা করো 2 sin ওমেগা টি sin ওমেগা টি প্লাস আলফা। এটাতে যদি তুমি ব্রেক করো না, তাহলে তুমি একটা ভ্যালু এমন পাবে যেখানে sin 2 ওমেগা টি পাবে। করে নাও, আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি বাবা, উত্তর তো এমনি 2 ওমেগা হবে। যাই হোক, তাহলে 2 ওমেগা যদি হয় মানে কম্পাঙ্কটা দ্বিগুণ হলো, কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ হলো, তাহলে রৈখিক কম্পাঙ্কটাও দ্বিগুণ হবে, বিকজ ওমেগা ইজ ইকুয়াল টু 2πn। সাপোজ এটা যদি ডাবল হয়ে যায়, তাহলে এই এনটাও কিন্তু ডাবল হয়ে যাবে। আমার কথাটা পরিষ্কার হলো আশা করি, বুঝতে পারলে আশা করি, কোনো সমস্যা নেই। এবার অনেকেই কমেন্ট করে যে স্যার আপনি পড়ানোর টাইমে তাকান না কেন? আমার তাকানোর প্রতি তুমি এত অবসেসড, এগুলো তো ঠিক না। এই রে মুশকিল। যাই হোক, মজা করলাম, কিন্তু হ্যাঁ তাকাই না, বিকজ আমি করার তালে থাকি। ঠিক আছে, করার একটা তালে থাকি, নেশায় থাকি, ফলে তাকানো হয়ে ওঠে না যে এবার তাকাতে হবে, এবার তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে পড়তে হবে কোশ্চেনটা, এটা দ্বিগুণ হয়ে যায়। কথাটা বোঝা গেল? এটা দ্বিগুণ হয়ে যায়, 2n হয়ে যাবে। অপশন নাম্বার বি ইজ কারেক্ট, একেবারেই কারেক্ট। 8 নম্বরে চলে আসি। 8 নম্বরের একটা ভালো প্রশ্ন এবং সহজ প্রশ্ন। একটা ভোল্টেজ দিয়েছে, সেটা 8√2 sin ওমেগা টি, 8√2 sin ওমেগা টি প্লাস 6√2 sin 2 ওমেগা টি, 6√2 sin 2 ওমেগা টি। এটা কার মান? ই এর মান। বোঝাতে পারলাম?
এবার বলছে এর ওই অনেক কিছু ইংরেজিতে দিয়েছে, এটার অর্থটা হচ্ছে যে এর আরএমএস ভ্যালুটা বার করো। তো যেটা আমি বারবার বলি যে ই আরএমএস যদি আমাকে একান্তই বার করতেই হয়, তাহলে আমি ফার্স্টে এস করব, দ্যাট মিন স্কোয়ার, রিভার্সে আসবে, দেন মিন করব, দেন রুট করব, এইভাবে রিভার্সে আসবে সর্বদা। তাহলে ই স্কোয়ার করব, তার মিন করব, দেন তার রুট করব। চলো করি। তাহলে ই আরএমএস শুড বি, এটা স্কোয়ার করে দাও, রুট ওভার গড় স্কোয়ার করো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে 8 স্কোয়ার 64, 64 দুগুণে 128, সাইন স্কোয়ার ওমেগা টি হলো প্লাস 2ab, 2 ইন্টু 8√2 ইন্টু 6√2, 8 6 48, 48 দুগুণে 96, 96 দুগুণে 6 দুগুণে 12 2 1, 9 দুগুণে 18 আর 19 হলো সাইন ওমেগা টি, সাইন 2 ওমেগা টি, সাইন ওমেগা টি, সাইন 2 ওমেগা টি হলো 2ab টার্মটা হলো প্লাস বি স্কোয়ার মানে এটা স্কোয়ার 36 দুগুণে 72 হলো সাইন স্কোয়ার 2 ওমেগা টি, সাইন স্কোয়ার 2 ওমেগা টি। এই হলো বক্তব্য। তুমি করতে যেও না, করে গিয়ে কোনো লাভ নেই। সাইনের যেখানে যেখানে একঘাত হয় তার গড় অ্যাভারেজ 0 হয়ে যায়, এটারও অ্যাভারেজ 0 হয়ে যাবে, এটারও অ্যাভারেজ 0 হয়ে যাবে, এই টার্মটা থাকবে না। সাইন স্কোয়ার যেসব জায়গায় হয় তার অ্যাভারেজ ভ্যালু হয় হাফ, তার অ্যাভারেজ ভ্যালু হয় হাফ। বোঝাতে পারলাম? কিছু ঢুকছে মাথায়? বেশ, তাহলে যদি তাই হয় তাহলে এটা করবে তুমি রুট ওভার 128 অফ হাফ হুইচ ইজ 64 প্লাস 72 অফ হাফ হুইচ ইজ 36, 36 64 রুট ওভার 100 হুইচ ইজ 10। তাহলে 10 ভোল্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 10 ভোল্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর অপশন নাম্বার সি ইজ কারেক্ট, অপশন নাম্বার সি ইজ কারেক্ট। এবার বলছে 9 নাম্বার, অ্যাম্পিয়ারের যে ম্যাক্সওয়েল, অ্যাম্পিয়ারের পরে যে ম্যাক্সওয়েল যে ঠিকটা করেছিল মানে সঠিকটা করেছিল, ভুলটাকে সংশোধন করেছিল, সেটার বলছে ঠিকটা কি? ঠিকটা তাহলে হবে বি ডট ডিএল মিউ জিরো ইন্টু আই প্লাস মিউ জিরো ইন্টু ওই যে আইডি, আইডিটা হচ্ছে এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। একেবারে ওইখানে প্রিন্টিং মিস্টেক, বড় সড়ো মিস্টেক, এটা মিস্টেক না। ফাই কোনো দিন তো কিউ নয়, তো এগুলো ভুল দিয়েছে। যাই হোক, ওনাদের অতটা ইয়ে হয়নি, হয়তো ঠিকঠাক প্রিন্ট করাতে পারেননি হয়তো। এটা কিন্তু অপশন নাম্বার ডি। বোঝাতে পারলাম আশা করি। ডি ফাই এটা তড়িৎ ফ্লাক্স। 10 নাম্বার, 10 নাম্বারটা হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, বারবার বলেছিলাম এটা আমি, যার ল্যামডা ছোট, যার ল্যামডা কম বা ছোট, তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, অর্থাৎ তার নিউটা সবচেয়ে বেশি বড়, তাই তো? কার কম্পাঙ্ক সবচেয়ে বেশি? না গামা, গামা, গামা হচ্ছে সঠিক উত্তর। গামা, গামা দেয়নি এই রে, না গামা দিয়েছি অপশন নাম্বার বিতে। এবার আমি আসছি সেকশন নাম্বার বিতে, অর্থাৎ অ্যাসারশন রিজন টাইপ। এইগুলো একটু ভালো করে দেখবে, যদি কিছু ভুল থাকে সেটা আমি আলোচনা করে দিচ্ছি। কোথায় কি ভুল আছে তো মনে নেই, তবে ভুল আছে, অনেক জায়গাতে ভুল আছে, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, দেখো কি করবে এবার সেকশন বি। চলো 11 নম্বরের প্রশ্ন, এবং সেখানে আমাকে করতে বলেছে কি দাবি আর যুক্তি। দাবি আর যুক্তি কিন্তু সঠিকভাবে পড়বে। কেন পড়ার কথা বলছি, তুমি না একটা অভ্যাসের মধ্যে আছে, অপশন এ অ্যাসারশন রিজন হওয়া মানে হচ্ছে এ ঠিক আর ঠিক এবং এ হচ্ছে আর এর সঠিক যুক্তি, সরি আর হচ্ছে এর সঠিক যুক্তি। সব জায়গায় নাও পেতে পারো, যদি চেঞ্জ করে দিল, এটা ধরে আমরা বসে থাকি, বাট এটা মুখস্থ করে যেও না আবার। যখন ধারকের কোনো আধানের কোনো রূপ পরিবর্তন হয় না, তখন ধারকের পাতগুলির ফাঁকের মধ্য দিয়ে সরণ তড়িৎ প্রবাহ হয়। ভালো করে বোঝো যে সরণ তড়িৎ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্টের রাশিমালা কি, হুইচ ইজ এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। অ্যাগ্রি উইথ মি আর ডিসএগ্রি উইথ মি? রাজি তো? কোনো অসুবিধা নেই। এপসাইলন নট একটা ধ্রুবক জিনিস। এবার আমি কালারটা চেঞ্জ করি একটু। এপসাইলন নট একটা ধ্রুবক জিনিস, মানবে? অমান্য করবে না, ধ্রুবক। তাহলে এটাকে নিয়ে কোনো টেনশন নেই, টেনশন এইটাকে নিয়ে। এটা হচ্ছে সময়ের সাথে সাথে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন। হোয়াট ইজ তড়িৎ ফ্লাক্স? তড়িৎ ফ্লাক্স হচ্ছে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, অর্থাৎ তড়িৎ বলরেখা প্রতি একক সময়ে কত করে পার হচ্ছে, সেটা হচ্ছে বিষয়। এবার বলছে যে যদি কিউ চেঞ্জ না হয়, কিউটা নাকি কনস্ট্যান্ট, এটা আমাকে দিয়ে দিয়েছে, পাওনা উপরই পাওনা যাকে বলে, কিউটা যদি কনস্ট্যান্ট হয়
এটা বলে দিয়েছে কিউ যদি কনস্ট্যান্ট হয়, না কনস্ট্যান্ট না হয়, আচ্ছা আচ্ছা কনস্ট্যান্ট নয়, ভ্যারিয়েবল, ভালো করে বোঝো। কিউ যদি ভ্যারিয়েবল হয় মানে পরিবর্তনশীল, চার্জটা কমছে বাড়ছে, তখন ধারকের পাতগুলির ফাঁকের মধ্যে, আচ্ছা কিউ পাল্টালেই কি আইডি পাওয়া যায়? কিউ না পাল্টালেও তো আইডি পাওয়া যেতে পারে। লেটস সি। আচ্ছা ফাই মানে কি বাবা? ফাই মানে কি? ফাই মানে হচ্ছে ই ডট ডিএস। আমি যদি বলি যে সবকিছু বাদ দিত তাহলে ইডিএস, অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে আবার এই ই মানে কি? কে কিউ বাই আর স্কোয়ার। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, ধরো আইটা ভ্যারিয়েবল তাই নাকি আইডি পাচ্ছি না, আইটা সরি কিউটা নাকি ভ্যারিয়েবল তাই নাকি আইডি পাচ্ছি না। আমি একটা কেস এমন দেখিয়ে দিচ্ছি যেখানে কিউটা ভ্যারিয়েবল নয়, কনস্ট্যান্ট। সাপোজ ধরো এই কিউটা কনস্ট্যান্ট, তাতে কি স্যার এই তো হয়ে গেল, ইলেকট্রিক ফিল্ড না হয় কনস্ট্যান্ট হলো, এরিয়াটা কি হবে স্যার? এরিয়াটা যদি সংকুচিত প্রসারিত হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে নাম্বার অফ ফিল্ড লাইন্স, কটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স পার করবে, সেটা কি শুধুমাত্র বলো, সেটা কি শুধুমাত্র ইয়ের উপরে ডিপেন্ডেন্ট, কিউর উপরে ডিপেন্ডেন্ট নাম্বার অফ ফিল্ড লাইন্স, নাকি এরিয়ার উপরে ডিপেন্ডেন্ট? ধরো তোমার কাছে কিউটা কনস্ট্যান্ট আছে, কিউ ভ্যারিয়েবল হলে নাকি ইয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিউ ভ্যারিয়েবল না হলেও মানে কনস্ট্যান্ট হলেও আইডি থাকতে পারে, এটাই আমার চ্যালেঞ্জ, তাই তো? তাহলে কিউ ধরো এক জায়গায় স্থির আছে, এই কিউ, এখান থেকে নাম্বার অফ ফিল্ড লাইন্স পার হবে, ঠিক ঠিক ঠিক। এবার আমি এরিয়াটা যদি এইটুকু ধরি তবে আমার নাম্বার অফ ফিল্ড লাইন্স দুটো, যদি আমি এরিয়াটা পুরোটা ধরি তাহলে আমার নাম্বার অফ ফিল্ড লাইন্স অমুক, ঠিক অমুক 1 2 3 4 5 6 7 8 8টা। তাহলে নাম্বার অফ ফিল্ড লাইন্স কি চেঞ্জ হলো না? কিউ তো কনস্ট্যান্ট আছে ভাই। আমি কি বোঝাতে পারলাম? একটা চার্জ থেকে কত পরিমাণে নাম্বার অফ ফিল্ড লাইন্স নির্গত হবে ইটস কনস্ট্যান্ট, বাট নাম্বার অফ ফিল্ড লাইন্স সেখান থেকে ধরাটা তো আমার উপরে ডিপেন্ডেন্ট যে আমি এরিয়া কতটা ধরছি। আমি এরিয়া এই ছোট ধরছি, এরিয়া বড় ধরছি, তাহলে ডিএসটা তো খেলা চেঞ্জ করবে। তাহলে কিউ কনস্ট্যান্ট থাকলেও স্যার আইডি পেতে পারি, তাহলে অ্যাসারশনটা ভুল আছে। কেন এত কথা বলছি? কারণ অ্যাসারশন আর রিজন এক্ষেত্রে দুটোই ভুল আছে। দেখো রিজনে এসো, এলেই বুঝতে পারবে, আগে থেকে বললে তো বুঝতে পারবে না। কোনো অঞ্চলে তড়িৎ ক্ষেত্র এবং তথা সময়ের সঙ্গে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন না হলে ওই অঞ্চলে সরণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। ও কেন, কখন সৃষ্টি হয় বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র, আচ্ছা কোনো একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র এবং তথা সময়ে মানে সেই সময়ে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন না হলে, আচ্ছা আচ্ছা তড়িৎ ক্ষেত্রটাও পাল্টাতে হবে, তড়িৎ ক্ষেত্রটাও পরিবর্তনশীল মানে বাড়া কমা, আর তড়িৎ ফ্লাক্সটাও পরিবর্তন হতে হবে, না হলে না, আচ্ছা যদি না হয় মানে এটা যদি পরিবর্তন না হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ফাইও যদি না পাল্টায় সময়ের সাথে সাথে বলেছে, সময়ের সঙ্গে মানে ডি ফাই বাই ডিটি, বুঝেছি, ডি ফাই ই বাই ডিটি, এটা যদি না পাল্টায়, অর্থাৎ এগুলো যদি ধ্রুবক থাকে, উল্টোটা বোঝো, ইলেকট্রিক ফিল্ড যদি ধ্রুবক থাকে আর ডি ফাই বাই ডিটি যদি ধ্রুবক থাকে তাহলে নাকি বলছে, আচ্ছা এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কত হবে? ডি ফাই বাই ডিটি যদি আচ্ছা ডি ফাই বাই ডিটি ধ্রুবক বলে দিয়েছে, তাহলে আইডিটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ সরণ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। আচ্ছা এগুলো যদি ধ্রুবক হয় তবে সৃষ্টি হয় বলছে, এগুলো ধ্রুবক না হলে সৃষ্টি হয় না, ভুল, এগুলো ধ্রুবক না হলেও সৃষ্টি হতে পারে যদি ইলেকট্রিক ফিল্ড লাইন সময়ের সাথে সাথে পরিবর্তনও করে, কখনো বাড়ছে কখনো কমছে, তাতেও কোনো অসুবিধা নেই, এবং সেটা আমাদের দরকার, বাড়া কমাটাই আমাদের দরকার, আমাদের ডি ফাই বাই ডিটি কোনোদিন কনস্ট্যান্ট দরকার নেই, নাহলে আমরা ডিফারেন্সিয়েশন কেন করলাম? অনলি এপসাইলন নট ইন্টু ফাই করে দিতে পারতাম না পারতাম, কিন্তু করিনি কেন? কারণ তার পরিবর্তনটাই তো দেখতে চাই, সে পাল্টানোটাই কাম্য, কথাটা বোঝাতে পারলাম? তাহলে এটাও ঠিক না যে ওইটা ধ্রুবক থাকলেই কেবল আইডি পাবো। আমি আশা করি বোঝাতে পারলাম যে অ্যাসারশন আর রিজন এই দুটোই কিন্তু আমার নিজের যুক্তিগত দিক দিয়ে ঠিক মনে হলো না, এটা কোশ্চেনটা কিন্তু ভুল দেওয়া আছে, প্রশ্ন ভুল। যাই হোক প্রশ্ন ভুল, বোঝাতে পারলাম, কোনো প্রবলেম নেই। চলো, এমনি কোনো নেই মনে হয় যে দুটোই ভুল, এমন কিছু নেই, তাই আমি এটা অ্যাগ্রি করতে পারলাম না। 12 নম্বরের প্রশ্নে যাই, চলো বক্স বাজবে, যারা স্যার আসবে যা যাওয়া যাবে, এসব নিয়ে টেনশন করে কাজ না। চলো নেক্সট 12 নম্বর। একটি অঞ্চলের মধ্যে অতিক্রম করার সময় একটি ইলেকট্রন বিক্ষিপ্ত হয়, ইয়া কেবলমাত্র সম্ভব যদি ওই অঞ্চলের কোনো চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব না থাকে। আচ্ছা ইলেকট্রন ডিফ্লেক্ট করবে, ভালো করে বোঝো, একটা ইলেকট্রন ডিফ্লেক্ট করবে অর্থাৎ বিক্ষিপ্ত হবে
ডিফ্লেক্ট কেন করে? ফোর্সের কারণে করে। ফোর্স দুই ধরনেরই হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তার মানটা হচ্ছে কিউ ইন্টু ই, যেটা ম্যাগনেটিক ফোর্স তার মান হচ্ছে কিউ ভি ক্রস বি। রাজি হবে আশা করি, কোনো আপত্তি নেই। এবার নাই বা থাকলো সেখানে ম্যাগনেটিক ফিল্ড, নাই থাকুক ইলেকট্রিক ফিল্ড তো আছে, সেও তো তাকে ডিফ্লেক্ট করবেই। অর্থাৎ একটি অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করার সময় যদি একটি ইলেকট্রন বিক্ষিপ্ত হয়, ইহা কেবলমাত্র সম্ভব ওই অঞ্চলের কোনো চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব যদি না থাকে তবেই নাকি সম্ভব। না 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 সরি, এর যদি অস্তিত্ব না, ঠিকই করেছিলাম, অস্তিত্ব না থাকলে কেবল সম্ভব না, থাকলেও তো সম্ভব। এ থাকলেও আচ্ছা, তাও তো কিউ ভি ক্রস বি হবে, এটা বলা যাবে না। অর্থাৎ অ্যাসারশনটা এই ক্ষেত্রে কিন্তু ভুল দেওয়া আছে। রিজনে চলে এসো, রিজনে চলে এসো। ইলেকট্রনের ওপর ক্রিয়ারত প্রয়োগিত চৌম্বক ক্রিয়ারত বল চৌম্বক ক্ষেত্রের সাথে সমানুপাতিক, এটা ঠিক আছে। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের সাথে সমানুপাতিক, দেখতেই পাচ্ছ, এটা ঠিক আছে। আর এটা যদি ঠিক হয় তাহলে দাবি ভুল, দাবি ভুল যুক্তি সঠিক, দাবি ভুল কিন্তু যুক্তি সঠিক। অপশন বি, অপশন বি, দাবি ভুল কিন্তু যুক্তি সঠিক। চলো নেক্সট সেকশন সি, 13 নাম্বার। কি বলেছে দেখো, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন দিয়েছে, ডায়াগ্রাম বেস। এখানে বলেছে যে এইভাবে একটা কানেক্ট করা আছে, এইভাবে একটা, এটা একটা ধারকের পাত, এটা আরেকটা ধারকের পাত। এবার এটাকে একটা ধাতব প্লেট দিয়ে কানেক্ট করা হয়েছে। কিরকম জানো? ধাতব প্লেট, যেটা আমি বারবার বলি যে ধাতব প্লেট মানে হয়ে গেল যার রোধ কিন্তু জিরো। ধাতব প্লেট, হ্যাঁ, মাঝে কোনো রোধ দিইনি। একটা পাতলা তার দিয়ে কানেক্ট করলো একই গল্পই থাকতো। পাতলা প্লেট কেন, এই ধাতব প্লেট কেন, পাতলা তার যদি কানেক্ট করা থাকতো তাহলেও কিন্তু গল্পটা এক হতো, একই গল্প। তো যেহেতু এমনি হয়ে গেল, দ্যাটস ওয়াই এগুলো মধ্যে যে বিভব, এর যা বিভব আর এর যা বিভব দুটো সেম হয়ে যাবে, এবং বিভব পার্থক্যটা জিরো হয়ে যাবে। বিভব পার্থক্য যদি জিরো হয় তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডেল্টা ভি, তো তাহলে এটা হয়ে যাবে কিন্তু টেন্স টু ইনফিনিটি, কারণ নিচেরটা শূন্য হয়ে যাচ্ছে। অসীম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি। বোঝাতে পারলাম? দুজনের মধ্যে আর কোনো পোটেন্সিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না, দুটোকে পাতলা তার দিয়ে যোগ করে দিয়েছে, এটা হচ্ছে মেন রিজন। 14 নাম্বার, 14 নাম্বারটাতে ভালো একটা প্রশ্ন দিয়েছে, যে একটা গ্যালভানোমিটার হুইস্টন ব্রিজ দিয়েছে, এইভাবে দিয়েছে। এখানে একটা গ্যালভানোমিটার আছে, এখানেও একটা রোধ আছে। হুইস্টন ব্রিজে যেমন আঁকা হয় আর কি, এইভাবে আছে আর এইভাবে আছে, হলো। এটা 10, এটা 100, এটা 10, এটা 100, এটা 20, আর এটা নাকি 200। তাহলে এটা ব্যালেন্স কন্ডিশনে আছে, খুব সুন্দরভাবে আছে। এবার এটাকে ব্যালেন্স তুমি রাখতে চাইছো না, ও বাইরে থেকে আবার একটা ইয়ে দেওয়া আছে ব্যাটারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দিয়ে দিলাম আমিও। কেন্দ্র না, কেন্দ্র না, নাও ব্যাটারি আমিও দিয়ে দিয়েছি। এবার বলছে যে আচ্ছা এটার নাম কিন্তু পি, এটার নাম কিন্তু কিউ, এটার নাম কিন্তু আর, আর এটার নাম কিন্তু এস। বোঝাতে পারলাম আশা করি। এবার বলছে যে যদি আমি বৃষ্টিতে পি রোধকে 11 ওহম দ্বারা পরিবর্তিত করি, মানে পি আর 10 নেই, পিটাকে করে দিলাম 11, পিটাকে কত করে দিলাম 11, তাহলে তো ব্যালেন্সড হলো না। তাহলে বলছে আর কি করলে ব্যালেন্সড হবে না, কোন অপশনটা? আর এর মান যদি 2 ওহম বৃদ্ধি করি, আর এর মান 2 ওহম বৃদ্ধি মানে এটাকে, এটা থাক 20 থাক, এটা করে দিলাম 22, এই তো, তাহলে তো ব্যালেন্সড হয়ে গেল। হবে না কখন জানতে চেয়েছে, ব্যালেন্সড হবে না। অপশন বি, এস এর মান যদি 20 বৃদ্ধি করি, এস এর মান 20 বৃদ্ধি মানে এ 11 থাকলো, এ 100 থাকলো, এ 20 থাকলো, আর একে বলছে 20 যদি বাড়িয়ে দিই মানে হচ্ছে 220। 11/20 ইজিক্যাল টু কি 100 বাই এটা, এটা 10/22 হয়ে যাচ্ছে না, এটা ব্যালেন্সড হচ্ছে না। তাহলে অপশন বি আমাদের কারেক্ট। এছাড়াও তোমরা দেখতে পারো, দেখো সিতেও ব্যালেন্সড হয়ে যাচ্ছে, সিতেও বলছে কিউর মান 10 বাড়ালে, কিউর মান যদি 10 বাড়িয়ে দিই তাহলে কিউ কোথায় আছে এখানে, এটাকে বলছে 10 বাড়িয়ে দেবো মানে 110 করে দেবো, এত, তাহলে তো ব্যালেন্সড হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, হবে না 11/20, 11/20। আর ডি বলছে গুণফল আর কিউ এত করা হলো, প্রত্যেকটাতে হয়ে যাচ্ছে, বিতে হচ্ছে না, দেখে নেবে। এটা হচ্ছে অ্যান্সার। এর পরেরটাতে দেখো, এর পরেরটা একটা ভালো দিয়েছে, কোশ্চেনটা ভালো দেওয়া আছে, আর তুল্য রোধ বার করতে বলেছেন। এখানে একটু সিমেট্রি কাজে লাগবে, যারা যারা ঠিকঠাক পড়াশোনা করেছো তারা পারবে এই বিষয়টা, ঠিক আছে। এটা কত নম্বর প্রশ্ন বলো তো? 15 নাম্বার, 15 নাম্বার। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে এ দুটো রোধ আছে পরপর, একটা রোধ, দুটো রোধ হয়ে গেল, এখানেও পরপর দুটো রোধ, একটা রোধ,
দুটো রোধ, দেন হচ্ছে বি। এবার কি হলো, এইখানটাতে একটা রোধ আছে এইভাবে, ঠিক আছে, আর এইখানটা একটা রোধ আছে। এটা স্ট্রেট হতে যদিও আমি স্ট্রেট করতে পারলাম না, যাই হোক প্রত্যেকটা আর করে করে, সেটা না হয় লিখছি না আর। এবার এখানে একটা সিমেট্রি আছে, এটা একটু বোঝার চেষ্টা করো কিরকম সিমেট্রি বা কিভাবে কি হচ্ছে। আহ, এখান থেকে যদি আমি কারেন্ট পাঠিয়ে দিই তাহলে এই কারেন্টটা দুটো ভাগে ভাগ হবে, এখানে I1, এখানে হচ্ছে I2। I2 এখানে যাবে, মিরর সিমেট্রি মানে হচ্ছে এখানটাতে তোমাকে একটা আয়না কনসিডার করতে হবে, জানো? আয়না কনসিডার করলে এটা I1 যেমন যাচ্ছে, হলো, এখানে I1 ড্যাশ আর এখানে হচ্ছে I1 ডবল ড্যাশ। এই I1 ড্যাশটা পুরো এখানে যাবে, এখানটা দিয়ে যাবে I1 ড্যাশ। এই I1 ডবল ড্যাশটা এটা দিয়ে পুরোপুরি যাবে, হলো, দুটো মিশা পরে I1 হবে, হলো, আর এই I2 পুরোপুরি স্ট্রেটলি বেরিয়ে যাবে, তার এখানে আবার I গঠিত হবে। অর্থাৎ গল্পটা হচ্ছে জানো, এখানটাতে এদের কোনো কানেকশনই নেই, ভালো করে বোঝো। অর্থাৎ গল্পটা হচ্ছে যে যেন এখানে এদের কোনো কানেকশনই নেই, এরা যেন কানেকশনই নেই। বোঝাতে পারলাম? কারণ মিরর সিমেট্রিতে কারেন্ট তো সেম যেতে হবে, এইভাবে যেন আছে। এবার দেখো না সার্কিটটা কঠিন লাগছে, সোজা হয়ে গেছে, একদম সোজা। কিরকম, আর আর সিরিজ, আর আর সিরিজ, আর আর সিরিজ টু আর, আর আর সিরিজ টু আর, টু আর টু আর প্যারালাল আর, তাহলে ওপর দিকটা আর, আবার এর সাথে সিরিজে ফার্স্ট হয়ে যাচ্ছে কি, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, আর আর টু আর, তাহলে ওপরটাতে টু আর, নিচটাতে টু আর। এইগুলোতে আমার সময় নষ্ট করতে ভালো লাগে না, নেহাত তোমরা, যাই হোক, বাচ্চা এরকম। এটাও আর আর সিরিজ, আর আর যদি সিরিজ হয় তাহলে কত হবে, টু আর, টু আর টু আর, এটা হয়ে গেল আর, মুছে দিচ্ছি আমি, হলো আর, এ আর আর তো বসেই ছিল, তাহলে উপরে 3 আর নিচে 2 আর প্যারালাল, 3 আর প্যারালাল উইথ 2 আর। কাজ কমপ্লিট করে নেবে, উত্তরটা আসবে 6/5, অপশন নাম্বার এ। বোঝাতে পারলাম? এগুলো নিজে একটু কষে করতে হবে তোমাকে, মানে আমি তো মুছে দিচ্ছি সাথে সাথে, তোমাকে কিন্তু খাতাতে করতে হবে। চলো নেক্সট, নেক্সট কি বলছে টলছে একটু দেখি। 16 নাম্বারটা, সেকশন সি এর 16 নাম্বারটাই শেষ, এটা করে নিই, তারপর সেকশন সিটা মুছবো, তার আগে মোছাটা ঠিক হবে না। এখানে বলেছে এ বি এর মধ্যে বিভব পার্থক্য, মানে ভিএ মাইনাস ভিবি জানতে চেয়েছে, কোয়েশ্চেন মার্ক। ওকে, তো বি থেকে এর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে ইট মিনস দ্যাট ভিবি হায়ার পোটেনশিয়াল আছে, ভিএ লোয়ার পোটেনশিয়াল আছে, এটা এগ্রি করবে? যদি এটা এগ্রি করছো তাহলে ভিএ মাইনাস ভিবি আর যাই হোক নেগেটিভ অ্যান্সার আসবে, নেগেটিভ অ্যান্সার আসবে, হয় -10 ভোল্ট না হয় -12 ভোল্ট। তাহলে এখানে একটা সম্পূর্ণভাবে আমি কেভিএল লাগিয়ে দেবো। প্রথম ভোল্টেজ হচ্ছে ভিবি, যে কিনা পজিটিভ, কারণ হায়ার পোটেনশিয়াল আছে তাই প্লাস। তারপরে যেদিকে কারেন্ট সেদিকে যদি রোধ, তাহলে হচ্ছে -2 × 2 মানে 4, পজিটিভ টু নেগেটিভ যাচ্ছে 12 ভোল্টের ক্ষেত্রে, পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে, তাহলে তাই -12, আবার 2 দুগুণে 4, -4, নেগেটিভ টু পজিটিভ +10 ভোল্ট, আর মাইনাস ভিএ ইজিক্যাল টু 0। পুরো একটা কেভিএল লাগিয়েছি, আর কিচ্ছু করিনি। তাহলে ভিবি মাইনাস ভিএটাই বার করে না হয় প্রথমে, তারপর রিভার্স করব। 4 4 কেটে গেল, 1 মিনিট, 2 2 4, এটাও তো নেগেটিভই হবে, ভেরি মিস্টেক, কাটবে কেন সেটাই ভাবছি। 4 4 8, 8 সরি 12 4 16, 16 4 20, -20 +10, মানে -10, ওই পাশে গেলে +10, এটা যদি +10 হয় তাহলে ভিএ মাইনাস ভিবিটা হবে -10, -10 ভোল্ট। ব্যাস, সোজা প্রশ্ন, এবং এটার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। বোঝাতে পেরেছি? ভিডিও চলছে? ভিডিও তো চলছে, অসুবিধা নেই, আধ ঘন্টা ক্রস করে গেছে। এবার আমরা যাব সেকশন ডি তে। সেকশন ডি তে চলো পুরোপুরি একটু মুছে নিই ভালো করে, বা এখান থেকে শুরু করলেও হয়, এখান থেকে আমি শুরু করছি। চলো চলো, পেন আমার পড়বেই। এই রে, কি হচ্ছে আজকে, মা সরস্বতী খুব রেগে আছে মনে হচ্ছে আমার উপর। সেকশন ডি, সেকশন ডি। প্রথমে এটা একটা পোটেনশিওমিটারের জিনিস দিয়েছে, এটা একটু পড়বে, পড়াটা তোমার কাজ। এখানে আমি তোমাকে সলিউশন করতে শেখাচ্ছি না, উইদিন টাইমের মধ্যে কি করে সলভ করতে পারবে সেই জিনিসটা আমি একটু ধরিয়ে দিচ্ছি, আর কিছু না। 600 মিটার হচ্ছে দৈর্ঘ্য, বেশ ভালো জিনিস, কোনো অসুবিধা নেই। এবার ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পোটেনশিওমিটারে তার এটা ঠিক আছে।
তারের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 6 মিটার। অ্যাগ্রি করবে? আচ্ছা, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা বিভবের নতি যদি বার করি, যেটাকে কে দ্বারা চিহ্নিত করি আমরা, সেটা হচ্ছে টোটাল ভোল্টেজ বাই টোটাল লেন্থ অফ দ্য ওয়্যার। হয়ে গেল। এবার নতুন যে তারের রোধটা আছে, হ্যাঁ, নতুন যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস 0.2। তাহলে সেখানকার বিভব কত? নতিটা গুণিত এক্স প্লাস 0.2 হয়ে গেল। আর সেটা নাকি E/2, কারণ সেটাই তো অ্যাটাচ করা আছে। তাহলে এটা কেটে গেল, 2 3 6 হয়ে গেল, 3টা ওই পাশে যাবে। তাহলে এক্স এর মান দাঁড়াচ্ছে 3 মাইনাস 0.2, 3 মাইনাস 0.2 হুইচ ইজ, এখানে অনেক কিছু এমনি পাবে, 2.8, তো এটাকে তোমাকে 3ই ধরতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। উপায় থাকলে আমাকে জানাও, উপায়টা অ্যাটলিস্ট জানাও, না করে মানে করে দেখাতে হবে না হয়তো। চলো, 18 নম্বরেরটাও কিন্তু ভুল আছে, এটা আমাকে অনেক সাথিয়েছিল, যাই হোক ওই জন্য মনে আছে। মানে এমন অ্যাপ্রক্সিমেশন ধরতে হচ্ছে, মানে 5.5 কে তোমাকে 5 ধরতে হবে, এটা একটা ব্যাপার, আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আচ্ছা, প্রথম হচ্ছে যে 1000 ওয়াট সম্পন্ন একটি 1000 ওয়াট সম্পন্ন এমনভাবে প্রস্তুত করা হয়েছে, একটা 1000 ওয়াট সম্পন্ন হিটার বলা উচিত, এমনভাবে প্রস্তুত করা হয়েছে। মানে এত মিস্টেক, একটা সরকারি বই, অবশ্য তার জন্য তো মিস্টেক, তাও তো ঠিক, সরকারি বেসরকারি সবাই মিস্টেক, মানে এরা কি খেয়ে যে বই বানায় ভগবান জানে। আচ্ছা, পিটা দিয়ে দিয়েছে 1000 ওয়াট, ওকে। কত ভোল্টেজে কাজ করতে পারবে? 100, ওকে। তাহলে রোধটা প্রথমে বার করবো, রোধটা হবে 10 ওহম, করে নাও। এটা হবে তোমার 10,000, এখানে 1000, ব্যাস, মানে ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই পি, সরি, ভি স্কোয়ার বাই পি, এখান থেকে পেয়ে গেলাম। এবার 10 ওহম এখানে একটা আছে, আর এখানে দুটো আছে প্যারালালে, একটা হচ্ছে ওই হিটারটা যে নাকি 10 ওহম, আর একটা আছে আর, এটা মিলে যাবে না তারও, এত কথা বলে দিলাম, না মেলারই তো কথা। আর এখানে একটা আমি 100 ভোল্টের সাথে কানেক্ট করিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার গল্পটা হচ্ছে, যদি এখন তা এত ওয়াট ক্ষমতা প্রদান করে, তাহলে আর এর মান, আচ্ছা, এবারে এই পুরো সার্কিটটা আমাকে কত প্রদান করছে না, 62.5 পাওয়ার প্রদান করছে। মুছে দিই এই পাশটা, 62.5। তুল্য রোধটা আগে বার করো, সবকিছু ছেড়ে দিয়ে আগে তুল্য রোধটা বার করো। তুল্য রোধটা হবে 10 আর আর এ প্যারালাল, তাহলে 10R বাই 10 প্লাস আর, তার সাথে যোগ হবে 10, ব্যাস, এটা হচ্ছে তুল্য রোধ। তুল্য রোধ কি হয়? রোধ ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ারটা কত? 100 ইন্টু 100 ডিভাইডেড বাই পি, মানে 62.5 হলো। এটাকে যদি তুলে দিই, তাহলে এখানে চলে আসছে 25, 625, 25 4 100, আবার 25-এর সাথে এটা করলে 25 4 100 0, তার মানে হচ্ছে 160। তাহলে 10R বাই 10 প্লাস আর, না এটা মিলে যাবে গো, তাহলে 150, তাহলে হচ্ছে, না মিলবে না, ঠিক আছে মিলেনি, প্লাস 150 আর, তাহলে হয়ে যাচ্ছে এটা তোমার মাইনাস 140 আর ইজিক্যাল টু 1500। কি করে মিললো? আর এর মান নেগেটিভ চলে এলো, ভুল আছে এই 62.5টাতে, নেগেটিভ 1500 বাই 140, কোনো মানে হয় না, প্রশ্ন ভুল আছে, লিখেই দিচ্ছি, প্রশ্ন ভুল আছে, এই 62.5টাতে গন্ডগোল করেছে, ওই মানটা ওইটা হবে না। চলো 19 নাম্বারেরটাতে বলেছে, আচ্ছা, ইনফাইনাইট সিরিজ আছে। ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে আমরা কি করি? সেম জিনিসটাকে রেখে দিই, আর বাকি জিনিসটাকে, মানে একটা অমনি রেখে দিই, বাকি জিনিসটাকে ছেড়ে দিই, এইভাবে আছে প্রত্যেকটা, অ্যান্ড সো অন। এটা 1 ওহম ওপরেরটা বা ওপরের গুলো, আর সাইডেরটা 2 ওহম করে। তো আমি এখান থেকে যদি ব্রেক করি, সাপোজ 1 ওহম 2 ওহমটা তো রিপিট হচ্ছে, রিপিটেড সার্কিটটাকে এক্স ধরে নাও, বা সেটাই আমাদের তুল্য বর্তনী। রিপিটেড সার্কিটটাকে এখান থেকে ব্রেক করো, এই পুরোটাকে ধরে নাও, এই পুরোটা সার্কিটের তুল্য রোধ হচ্ছে এক্স, সাপোজ পুরোটা সার্কিটের তুল্য রোধ হচ্ছে এক্স, হলো। তাহলে একটা অসীম পরিমাণে আছে না এটা, সেখান থেকে যদি একটাই বাঞ্চটা আমি কেটেও নিই, এই তুল্য রোধটাই তো আমাদের টোটাল তুল্য রোধ বলতেই পারি। মানে ঠিক 1 সমুদ্র থেকে যদি 1 চামচ আমি জল নিয়ে নিই, তাহলে কি 1 সমুদ্র জল বলবে না? 1 সমুদ্র জল মাইনাস 1 চামচ জল বলবে। তো এটা হচ্ছে টোটাল ইনফাইনাইট সিরিজ, সেখান থেকে যদি একটা ব্রাঞ্চ আমি মাইনাস করে দিই, সেটাও ইনফাইনাইট সিরিজই থাকে, অসুবিধা নেই। তো এই 2 এর সাথে এই এক্সটা কি আছে?
এটা যদি হয় তোমার তুল্য রোধ, এই এক্সটা হচ্ছে প্যারালাল, তাহলে 2x বাই 2 প্লাস এক্স হলো। তার সাথে একটা আছে সিরিজে, এটা সেই তুল্য রোধটা কত হবে এক্স, কারণ এমন তো কিছু বাদ দিইনি, 1 সমুদ্র জল মাইনাস 1 চামচ জল ইজিক্যাল টু 1 সমুদ্র জল বলতেই পারি, কোনো অসুবিধা নেই, পারি বলতে। চলো তাহলে কি হবে না 2x বাই 2 প্লাস এক্স, আমি না ছোট হাতের এক্সই নিচ্ছি, কন্টিনিউ করতে পারছি না এটা দিয়ে, x মাইনাস 1, যাই হোক চলো 2 ইন্টু এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস 1 ইন্টু 2 প্লাস এক্স হলো। এটাকে যদি করো তাহলে হচ্ছে 2x, এখানে হচ্ছে 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস মাইনাস এক্স, তাহলে 2x কেটে গেল, তোমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ পড়ে থাকলো যেটা হচ্ছে এরকম। এবার শ্রীধর আচার্য করলে প্লাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4 মাইনাস 4ac মানে 8, সরি বি স্কোয়ার মানে হচ্ছে ভেরি সরি বিটা তো এটা নয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স, কি সব বলছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0। এবার ঠিক আছে, এক্স ইজিক্যাল টু মাইনাস 1 মাইনাস 1 which is প্লাস 1 রুট ওভার বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4a ইন্টু মাইনাস 2 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু a মানে 1, তাহলে 1 প্লাস মাইনাস 9 মানে 3 হলো ডিভাইডেড বাই 2, তাহলে x এর একটা মান হবে 3 এর 4 বাই 2 মানে 2 ওহম, আর x এর একটা মান হবে 1 মাইনাস 3 মানে মাইনাস 2 বাই 2 মানে মাইনাস 1 ওহম। নেগেটিভ মান পসিবল না, তাহলে 2 ওহম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো প্রশ্ন দেওয়া আছে, 2 ওহম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। বোঝাতে পারলাম? এরপর হচ্ছে 20 নম্বর প্রশ্ন, এইটা তো ভুল দেওয়া আছে। একটি রূপান্তরককে 20 ভোল্ট বিভব ইনপুটে প্রয়োগ করা হলো, তাহলে ইনপুট আউটপুট ভোল্টেজ কত দেওয়া হয়েছে, ভোল্টেজটা হচ্ছে 200 ভোল্ট, পেলাম কত 440 ভোল্ট, তার মানে এটা স্টেপ আপ ট্রান্সফরমার, এটাই প্রাইমারি, এটা কিন্তু সেকেন্ডারি। বোঝাতে পারলাম আশা করি প্রত্যেকটা জিনিস। চলো স্টেপ আপ ট্রান্সফরমার, ভোল্টেজ এখানে বেড়েছে, এর কারেন্টটা দিয়ে দিয়েছে 2 অ্যাম্পিয়ার, এর কারেন্টটা জিজ্ঞেস করেছে প্রশ্ন, এবং এর যে কার্যক্ষমতা সেটা হয় 80%। তো কার্যক্ষমতা ডিরেক্ট আমরা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে যে ইটা বা কার্যক্ষমতা ইটা, তাকে ইটা দ্বারা চিহ্নিত করি তো আমরা, তো ইটা ইজিক্যাল টু হয় আউটপুট বাই ইনপুট, এটাই করে আসি আমরা প্রত্যেকটা যন্ত্রের ক্ষেত্রে, ট্রান্সফরমারও একটা মেশিন তার ক্ষেত্রেও তাই করি। আউটপুটে কি পাচ্ছি, আউটপুটটা আমাদের এখানে সেকেন্ডারি হুইচ ইজ ভিএস আইএস ডিভাইডেড বাই ভিপিআইটি, মানে প্রাইমারি সেকেন্ডারি আর কিছু না। এটা 80% মানে 80/100 ভিএস সেকেন্ডারিতে 440 ইন্টু কারেন্ট কত 2 ডিভাইডেড বাই ভিপি, ভোল্টেজ ইনিশিয়ালি 200 আর কারেন্ট ইনিশিয়ালি জানি না আই, তাহলে এটা আমাদের উত্তর হওয়া উচিত 20 4 80, 20 5 100 হলো। এবার যদি তাই হয় 4 দিয়ে এটা 110, 5 দিয়ে এটা 5 4 20 0 হলো, 2 দিয়ে করলে প্রথমে 0 কেটে দাও, 2 দিয়ে করলে 2, তাহলে কারেন্টটা কত দাঁড়াবে 11/2 অ্যাম্পিয়ার হুইচ ইজ 5.5। এইবার 5.5কে তুমি 5 ধরবে না 6 ধরবে, অপশানে কি আছে 5 6 দুটোই নিয়ে ঠেলা সামলা, যাই হোক আমার সামলানো নেই, চয়েস তোমাদের হাতে, এটা আমার ঠিক লাগলো না। চলো সেকশন ইতে চলে যাই। সেকশন ইতে বড় সড়ো একটা জিনিসপত্র দিয়েছে তোমাকে, হেরি ফেরি দিয়েছে, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে, তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালাটা জানতে হবে, সি ইজিক্যাল টু কে এ এপসাইলন নট বাই ডি, এর বৃদ্ধি পাবে এটা কখন, কে তো বাড়াতে পারবে না, মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, তাহলে এরিয়া বাড়াও বা ডি কে কমাও, দেখে নাও উত্তর, ক্ষেত্রফল বৃদ্ধি পায়, অপশন নাম্বার সি। চলো নেক্সট 22 তে বলেছে একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতে প্লাস সিগমা মাইনাস সিগমা মিডিলে কত, তাহলে প্লাস সিগমা চার্জের জন্য হয় প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট, এর জন্য হবে মাইনাস সিগমা বাই 2 এপসাইলন নট, কিন্তু বাট দ্য ফ্যাক্ট ইজ হোয়াট ইংলিশ। চলো এর জন্য যদি প্লাস সিগমা হয় এবং মধ্যবিন্দুতে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বার করি, কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বার করার রাশিমালা হচ্ছে ওইখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ আছে ধরে নাও, তাহলে প্লাস প্লাসকে রিপেল করবে ওইদিকে, আর এই হচ্ছে তো বাবা মাইনাস চার্জ মানে মাইনাস প্লেট, এ বলবে হ্যাঁ আমার দিকে আয় কোনো অসুবিধা নেই, তাহলে দুটোই কিন্তু সেম ডিরেকশনে, দ্যাটস ওয়াই দুটোকে যোগ করে দিতে হবে, এবং দ্যাটস ওয়াই এটা হবে সিগমা বাই এপসাইলন নট, হিয়ার ইজ দ্য অ্যানসার। যত তুমি ভাবো যে দুটোকে যোগ করে শূন্য হবে, শূন্য উত্তর হবে না, এটা হবে সিগমা বাই এপসাইলন নট, অর্থাৎ অপশন নাম্বার বি, কারণ দুটো সেম ডিরেকশনে আছে বৎস, ডাইরেকশনটা ধরো, অন্য কিছু ধরে বসে আছো, বড় হারামি হবে এটা। চলো 23 চলো 23 নম্বরে বলেছে যদি একটি সমান্তরাল পাত ধরো 28 সেন্টিমিটার ব্যাসের
দুটি বৃত্তাকার চাকতি ব্যবহার করা, প্রত্যেকটা রায়মার্টিন থেকে আমার কমন লাগছে ভাই, সত্যি কথা বলছি। করানোটা সার্থক, যারা যারা রায়মার্টিন করছো তারা তারা ভালো করে বুঝবে যে করানোটা কতটা সার্থক। যাই হোক, 8 সেন্টিমিটারের হচ্ছে ব্যাস। ওকে স্যার, তাহলে ব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার। ওকে স্যার, 4 সেন্টিমিটার মানে 4 × 10⁻³ মিটার। এসআইতে করবো, সুবিধা আছে তাতে করে। কত দূরে রাখবো, ডিটা কত করবো, ডিটা একবার তো নিয়ে নিচ্ছি অবশ্য, মানে দূরত্বটা কত রাখবো, ধরে নিচ্ছি এক্স, যাতে এর ক্যাপাসিট্যান্সটা একটা ওই 20 সেন্টিমিটার রেডিয়াসের, 20 সেন্টিমিটার ব্যাসার্ধের ওই গোলাকার গোলাকার বা গোলকের ব্যাসের মতো আচরণ করে, ব্যাসার্ধের গোলকের ধারকত্বের সাথে সমান হয়। তাহলে সি ইজিক্যাল টু বেসিক্যালি ইন্টেনশনালি কনসিকুয়েন্সলি আমরা জানি এটা, আবার এটা সমান আবার 4πε0r, এটাও জানি। তাহলে এখানে কে এর মান তো বায়ু বলেছে, মানে 1, এরিয়াটা হবে 4, সরি বৃত্তপাত, এটা গোলক না, এইটা করছে কিন্তু এইটার, আর এটা কিন্তু করছে গোলকের। হ্যাঁ, দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না, গোলক করার আর গুলিয়ে ফেলো না। তো প্রথমে ε0 গুলো হাঁটিয়ে দাও, এটা হচ্ছে পাই ছোট হাতের r²/d ধরছি, ডিটা ধরা তো অসম্ভব, এক্স ধরা উচিত, এক্স কে ধরতে যাও না, ছেড়ে দাও, 4πr, পাই। এবার তুমি করো এক্স এর মান, এক্স এর তো কোনো মান নেই স্যার, r²/r, 4×4 = 10⁻⁻6 ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কত, 20 সেন্টিমিটার, মানে 20 × 10⁻², 4×4 = 16, 4×5 = 20, এটা কাটলো 10⁻⁴ উপরে, বুঝেছো? টিন। তাহলে 4/5 এর পিঠে 4টে শূন্য, 4, 25, 100, 4, 25, 100, একটা শূন্য, দুটো শূন্য, কি হচ্ছে ভাই, কি হচ্ছে রে বাবা? এক্স এর মান হবে r²/r, ঠিক আছে, r² মানে ছোট হাতের r, which is 4, 4² 16, 10⁻⁻4 ডিভাইডেড বাই 20 সেন্টিমিটার, 20/100, হ্যাঁ ঠিক আছে, 10⁻⁴, ঠিক আছে, এটা এখানে গেল, ঠিকই তো আছে সব কিছু, অসুবিধা তো কিছু নেই, কিন্তু এটা মিলছে না মনে হচ্ছে নাকি, 25/125, এটা কিসে আসবে উত্তরটা, মিটার আসবে, সেন্টিমিটার করো, মিলিমিটার করো, মিলিমিটার উত্তর আছে, মিলিমিটার করলে কত দাঁড়াচ্ছে, 1/125, দুটো শূন্য, মিটার থেকে সেন্টিমিটার 100, আর হাজার, হাজার দিতে 1 2 3, 1 2 3, মানে 1/12.5, এটা কত হবে, এটা তো আসছে না ঠিকঠাক, প্রবলেমটা কোথায় গেল, ε0 কে ε0/x, ওকে 4πε0r, ওকে ε0 কেটে গেল, কে এর মান 1 যেহেতু বায়ু, এরিয়াটা হচ্ছে πr²/x ইকুয়াল টু 4πr, পাই কেটে গেল আবার, ও 4 আছে একটা, এখানে একটা 4r না, তাহলে x এর মান হচ্ছে r²/4r, নিচে একটা 4 আসবে, নিচে একটা 4 আসবে, নিচে একটা যদি 4 আসে তাহলে কত হবে, তাহলে 1/12×4 = 48, ছাড়ো বাদ দাও, আর বার করছি, মানে ওই ভুলটাই থাকবে। তোমার এক্স ইজিক্যাল টু কত দাঁড়াবে, r²/4r, ওকে, r² মানে হচ্ছে r × 10⁻³ মানে সরি 4 × 10⁻³, 4 এরটা হচ্ছে 16 × 10⁻6 ডিভাইডেড বাই 4, আর মিনস 20 সেন্টিমিটার, 20 × 10⁻²। তো প্রথমত যেটা 4 4 16, আর 4 5 20, ওকে, আর এটা কেটে গেলে 10⁻⁴, আচ্ছা, এবার মিলিমিটারে বললাম, মানে হচ্ছে 10⁻⁴/5 তো ছিলই, তাকে 10⁻³ করে দাও, এটা যদি করা হয় তাহলে হয় 10⁻⁻1, 3 কেন করবে, হ্যাঁ 3 করবে, 10⁻⁻1 মানে 1/50, 1/50 মানে হয় কত, 1/50 মানে হচ্ছে দশমিক দিলে কত হয়, দশমিক দিলে কত হয়, দশমিক দিলে 10, আর একটা শূন্য দিলে 100, 2, এটা হচ্ছে ব্যাপার, তার মানে হচ্ছে 2 মিলিমিটার, একটা দুটো, এটা কিন্তু বুঝলাম না কেসটা আমি, সেন্টিমিটার তো দুটোই আছে, তাহলে দুজনেই যদি সেন্টিমিটার থেকে দুজনকে তো কনভার্ট করলাম মিটারে তো কনভার্ট করলাম রে বাবা, আমার তো 0.02 এসছে, তাহলে এখানে কিছু একটা বলা উচিত ছিল, ওই অপশন নাম্বার ডি এর সাথে, এটা দেখে নেবে একটু, ডি হবে কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ক্যালকুলেশনটা একটু দেখে নিও যে কিছু ভুল করলাম কি না, মেবি ভুল করিনি, r², 4² 16, মিটার থেকে সেন্টিমিটার করলাম, বা যদি ইয়ে করতাম তাহলে সেন্টিমিটার উত্তর আসতো,
তাহলে কোনো ঝামেলা হতো না। 4 স্কোয়ার 16, 16/20, 16/20, 20 না 80, 16/80 মানে 1/5, 1/5 সেন্টিমিটার, মিলিমিটারে করলে ওটাই ভালো ছিল। কোথাও মিস্টেক হয়েছে, এটা করে দাও, ওই সব বাদ দিও, ছেড়ে দাও, আরেকবার ছেড়ে দাও। সিজিএসই করো। r² মানে হচ্ছে তোমার 4 স্কোয়ার 16 হলো, আর এখানে 4 × 20 মানে 80, এটা ডিরেক্ট 5, 1/5 সেন্টিমিটার মানে 2 মিলিমিটার। কোথাও একটা মিস্টেক হয়েছে, বললাম না, সিলি মিস্টেক কোথাও একটা হয়েছে। যাই হোক, 24 এটাতে বলেছে, হ্যাঁ এটা ভালো প্রশ্ন আছে, এটাও রায়মার্টিনে ছিল। যাই হোক, রায়মার্টিন ঠিকঠাক ভাবে যদি করেছে কেউ, তার এটা কোনো বড় ব্যাপার হবে না, সে ঠিকই বুঝতে পারবে সমস্ত কিছু। চলো, কত নাম্বার? 24 নাম্বার, 24 নাম্বার, 24 নাম্বার। একটা প্লেটে চার্জ আছে কত? +2 × 10⁻⁸। আরেকটা প্লেটে চার্জ আছে -1 × 10⁻⁸। টোটাল অ্যামাউন্ট অফ চার্জ বা কিউ সেটা হয় গড়। তাহলে 2 - 1/2 মানে 0.5। না 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 না, অ্যামাউন্ট নেবে না, শুধু মানটুকু নেবে। এটা ভুল করছি আমি, Q1 + Q2/2 এইভাবে নিতে হবে। তাহলে হবে 1.5 × 10⁻⁸ কুলম্ব। হয়ে গেল। নেক্সট, ফ্যারাড দিয়ে দিয়েছে বিভব প্রভেদ, ভোল্টেজটা হবে তোমার কত? Q/C, কিউটা হচ্ছে 1.5 × 10⁻⁸, আর সিটা কত? সিটা আছে 1.2 × 10⁻³ আবার মাইক্রো আছে মানে 10⁻⁶। 6 × 3 = 9, 9 এটা মানে 10⁻⁻1 এখানে, 10⁻⁻1 এখানে যাওয়া মানে এটা উঠে গেল ওপরে। 150/12, 150/12, 150/12, তাহলে এটা হচ্ছে 12 × 12 = 30, 12 × 12 = 30, 12 × 2 = 24, 12 × 5 = 60, এত ভোল্ট, 12.5 ভোল্ট, হুইচ ইজ অপশন নাম্বার সি। এরপর হচ্ছে 25 একটু ট্রাই করবে, এটা রায়মার্টিনে ছিল বা বইও থাকে। প্রথমে সিটা হচ্ছে এমনি করবে, প্রথমে সিটা হচ্ছে কে এ মানে a/2 ε0 বাই ডিস্টেন্স হুইচ ইজ ডিস্টেন্স d, আর পরের যে সিটা সেটা হচ্ছে কত? কে এর জায়গাতে a/2 আবার, আর কে তো কেই বসাবে, এর কে টা তো বায়ু, তাহলে 1 হয়ে গেল। তোমার হচ্ছে এটা ε0/d হয়ে গেল। তাহলে এই দুটোকে যোগ করতে হবে, দুটোকে যদি যোগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে। আর সিটা শুরুতে কত ছিল? শুরুতে যখন পুরোটা বায়ু যখন ছিল তখন হচ্ছে a ε0/d অনলি, এটা শুরুতে ছিল। তাহলে এখন ইকুইভ্যালেন্টটা হচ্ছে তোমার এই দুটোকে যদি যোগ করো তাহলে a ε0/2d কমন, আর k+1টা ভেতরে, তাহলে এখানে হচ্ছে a ε0d, এটা মানে c/2 × k+1, অপশন নাম্বার সি। 26 নাম্বারটা বলেছে যে বায়োসাভার্ট লয়ের একটা কেস দিয়েছে, কেস বেসটাতে, সেখানে বলছে যে ডিবি এর দিক কোথায় হয়? ডিবি এর দিক হয় ডিএল আর আর এর সাথে প্যারালাল, সরি পারপেন্ডিকুলার। কেন? কারণ ডিএল ক্রস আর, তাই। ভেক্টর জানলে এগুলো কোনো ব্যাপার না। ভেক্টরটা যদি তোমার কাছে পরিষ্কার আছে তাহলে সমস্যা হবার কথা না। হলো কত নাম্বার? 26। 26 এরটা কত বললাম? অপশন নাম্বার সি, ডিএল আর আর এর সাথে পারপেন্ডিকুলার। 27 নাম্বারটা বলছে যে যদি আরটা অনেক ছোট হয় এল এর থেকে, তাহলে একটা আর ডিস্টেন্স দূরে সরলরৈখিক তার থেকে কত হয়? এটা বি এর যে রাশিমালা সেটা হয় I/r μ0/4π I/r sin θ1 + sin θ2, তাহলে 1/r এর সাথে হ্যাঁ 1/r রূপে হ্রাস পাবে, 1/r রূপে হ্রাস পাবে, অপশন নাম্বার এ। নেক্সট 28 এটাতে বলেছে যে দুটি দীর্ঘ সরলরৈখিক পরিবাহীকে সমান্তরালভাবে রাখা হলো। আচ্ছা, দুটি দীর্ঘ সমান্তরালভাবে রাখা হলো, প্রত্যেকের মধ্য দিয়ে আই কারেন্ট একই দিকে যাচ্ছে, তাহলে আকর্ষণ করবে, আই আকর্ষণ করবে। তাদের মধ্যে ব্যবধানটা হচ্ছে 2r, এই যে ব্যবধানটা সেটা হচ্ছে 2r। তাহলে মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, ও বাবা কত কিছু বললাম, 0। এটার জন্য ভেতর দিকে, এটার জন্য বাইরের দিকে, তার জন্য 0 হয়ে যাবে। 29 এর বিকল্প রূপে দেয় অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, অ্যাম্পিয়ার সার্কিটের ল, এর একটা এক্সটেন্ডেড ভার্সন। এবার হচ্ছে তোমার 30, এবার হলো 30। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন দিয়েছে, এটা তোমরা বার করবে, এটা ছায়া প্রকাশনীত আছে,
আমার মনে হয় না এটা কোনো অসুবিধা হয়। আমি ডিরেকশনটা একটু বলে দিচ্ছি কিভাবে হবে ব্যাপারটা, ট্রাই করবে, অসুবিধা নেই। উত্তরটাও সঠিক আছে, প্রবলেম নেই কিছু। উত্তরটা মেবি এক আছে, এ 30টা এ আছে। ডাইরেকশনটা একটু বলে দিই, এটার রেসপেক্টে কোথায় আছে, এইসব জায়গায় আছে। তাহলে এটার সাপেক্ষে ভেতর দিকে ঢুকছে অন্তর্মুখী। এটার সাপেক্ষ যদি তুমি দেখো তাহলে তুমি দেখতে পাবে এটার সাপেক্ষ কিন্তু অন্তর্মুখী, ভেতর দিকে ঢুকছে। তাহলে উত্তরটা তো অন্তর্মুখী, অন্তর্মুখী। এর সাপেক্ষে কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না এই তারটার সাপেক্ষে, কারণ এটা তারের এক্সটেন্ডেড একটা পজিশনে আছে। তার বা তারের ওপর বা তারের বর্ধিতাংশের ওপর কোনো পজিশনে থাকলে ওইখানে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড হয় না। 31, 32, 33, 34, 35 এতগুলো আছে। বেশ, তাহলে 31, 32, 33, 34, 35 বিনা ক্যালকুলেশন করে বা ক্যালকুলেশন কম করে কি করে মেলাচ্ছি লক্ষ্য রাখবে। কি কি বলে দিয়েছে একটু দেখো। কিছু তোমাকে প্রথমেই আগে বের করে নিতে হবে, এক্সেল এক্সি বের করে নাও, প্রথম কাজ ওইটাই। দেখো ভালো করে লক্ষ্য করবে যে কিভাবে এখানে অ্যাপ্রক্সিমেশনটা কাজে লাগাচ্ছি। 12 ওহম মানের একটি রোধ, সেকশন এফ, সব থেকে ইম্পর্টেন্ট এবং একটা গেম চেঞ্জিং ব্যাপার। আর এর মান দিয়েছে 12 ওহম, ওকে ডান। তারপরে কি বলেছে, 14 ওহম প্রতিবাধা। কেমন প্রতিবাধা, ধারক প্রতিবাধা, এক্সি দিয়ে দিয়েছে 14 ওহম। বেশ ঠিক আছে স্যার। 0.1 হেনরি আবেশাঙ্ক, মানে এলটা দিয়েছে 0.1 হেনরি। ঠিক আছে স্যার। শ্রেণী সময় এত ভোল্ট, শ্রেণী সমবায়ে এত ভোল্ট এত হার্জ। আচ্ছা, কম্পাঙ্ক দিয়ে দিয়েছে 50 হার্জ। ওকে স্যার। আর কি দিয়েছে, ভোল্টেজ দিয়েছে 200 ভোল্ট। ওকে স্যার। আচ্ছা ওকে, তাহলে তুমি এক্সি পেলে, এক্সেল বার করো। প্রথম কাজ, এক্সেল মানে ওমেগা এল, ওমেগা মানে 2 পাই এন ইন্টু এল, 2 পাই ইন্টু এন মানে 100 পাই, 100 পাই গুণিত এল, এল মানে 0.1, তার মানে এটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে, এটা কেটে গেল 10 পাই, 10 পাই মানে তোমার দাঁড়িয়ে যাচ্ছে 31.4 ওহম। তাহলে এক্সেল পেলে, এক্সি পেলে, আর পেলে, খুবই ইম্পর্টেন্ট জেড বের করে নাও সময় নষ্ট না করে। জেড ইজিক্যাল টু আর স্কোয়ার প্লাস, কে বড় এক্সেল না এক্সি, দেখা যাচ্ছে এক্সেল বড়, তাহলে এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে রুট ওভার আর স্কোয়ার 12 স্কোয়ার 144 যুক্ত এক্সেল মাইনাস এক্সি 31.4 থেকে এক্সি মানে 14 বিয়োগ, তাহলে 0.4 রয়ে গেল এবং তার সাথে সাথে 14 আর সাথে 21 এটা, তাহলে রুট ওভার 144 থাকলো, আর 17 স্কোয়ার 289, 290 ধরে নিচ্ছি আমি। তাহলে এটা রুট ওভার হবে 4, 9 4 13 3 হাতে থাকলে 1 2 3 4, 434। 400 হয় 20, তাহলে মোর দ্যান 20, 441 হয় 21-এর, মানে প্রায় প্রায় এটা 21, 20 20 মাঝে থাকবে। সমস্ত কিছু আমাদের কাছে হয়ে গেল। কারেন্ট, ইয়েস কারেন্ট জানতে চাইবে এখনই। ভোল্টেজ বাই জেড, ভোল্টেজ কত 200, ইয়েটা কত 21, তাহলে এটা প্রায় প্রায় 21 10-এ, এটা 20 যদি হতো তাহলে এটা 10 হতো, তাহলে এটা লেস দেন 10 মানে 9 পয়েন্ট সামথিং হবে। করে ছেড়ে দাও, দেখো সবকিছু ম্যাচ করে গেছে। ওহমীয়, ওহম এককে আবেশীয় প্রতিবাধা, আবেশীয় প্রতিবাধা মানে এক্সি, এক্সি, এক্সি হচ্ছে কত 14 ওহম, না আবেশ, সরি 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 এটা ভুল হয় আমার, এক্সেল বার করতে বলছে 31.4, 31.4 ইউ, ইউ মানে হচ্ছে এটা বি, অপশন নাম্বার বি। ক্লিয়ার হলো। নেক্সট 32, ওহম এককে প্রতিঘাত, প্রতিঘাত মানে জেড, জেড এর মান প্রায় 21-এর মতো, ওই 21.13 মানে টি, টি মানে হচ্ছে অপশন এ, হয়ে গেল। 33, অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহের মান, ওই 9 পয়েন্ট কিছু একটা আসবে, 9.46 আর, আর ম্যাচ করছে সি এর সাথে, এখানে হবে সিটা, এখানে হবে সিটা। হলো। 34, তড়িৎ প্রবাহ ও বিভব প্রভেদের মধ্যে দশা পার্থক্য, এটা করিনি ঠিক। cos ফাই, cos ফাই বের করো, cos ফাই বের করো না সরি tan বার করো, tan এর রেসপেক্টে tan ফাই, tan ফাই ইকুয়াল টু এক্সেলটা বড় ছিল তাহলে এক্সেল মাইনাস এক্সি বাই আর, এক্সেল মাইনাস এক্সি পেয়ে গেছি অলরেডি 17.4, আর এটা হবে আর, আর মানে হচ্ছে 12, তাহলে 12 কে 12, 12 কে 12 54, মানে 12 5 60 হচ্ছে না, 1.4 এর কিছু একটা 1.45, এই যে ফাইয়ের মান আছে একটা tan ইনভার্স 1.45, 1.45, তাহলে tan ইনভার্স 1.45 মানে হচ্ছে কিউ, 34 এরটা কিউ, 34 হচ্ছে কিউ, কিউ মানে হচ্ছে বি, এন্ড 35 ভিএল আর ভিসির মধ্যে সম্পর্ক হলো কে বড়, ভিএল না ভিসি, যার ইয়েটা বড় সেটা, যার রোধটা বড়, যার এক্সেলটা বড় যেহেতু, তাই ভিএলটা বড়, ভিএল বড় ভিসি ছোট, ভিএল বড় মানে এস, এস মানে হচ্ছে অপশন নাম্বার ডি। হিয়ার ইজ দ্য ফুল সলিউশন অফ সেমিস্টার 3 পর্ষদ সলিউশন স্যাম্পল পেপার। আশা করছি কোনো তোমাদের সমস্যা নেই এবং 1 ঘন্টার মধ্যে তোমাদের প্রত্যেকটা জিনিস আমি
টু দি পয়েন্ট একদম এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছি। ভালো লাগলে শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে, বুঝতে না পারলে কমেন্ট করবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, যদি কোনো অসুবিধা তাহলে সেখানে বলবে, আমি সেখানে সলিউশনটা করে পাঠিয়ে দেবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার হ্যাঁ এটাও চলছে, ভিডিও চলছে, কোনো প্রবলেম নেই। আর রায়মার্টিনা সলিউশন সিরিজ যেমন চলছে তেমন চলবে, যতটা বেশি বেশি পারি আমি করে দেবো তোমাদের। এর থেকে বেশি আর কিছু বলবো না, কারণ যদি আমি বলে দিই যে এতটা করবো আর যদি করতে না পারি সেটা একটা খারাপ। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। পড়াশোনা করতে থাকো। টিল দেন, টেক কেয়ার, টাটা।